হুম আসসালামু আলাইকুম। অনেকে জয়েন্ট হয়ে গিয়েছে। তো আজকে আমরা সেরা কলেজ ভর্তি পরীক্ষার জন্য একটা স্পেশাল লাইভ ক্লাসের আয়োজন করেছি আমাদের হলিক্রস ড্রিমার্সের পক্ষ থেকে। সেখানে উচ্চতর গণিতের আজকে লেকচার 1 অর্থাৎ সেট অ্যান্ড ফাংশন নিয়ে ডিসকাস করা হবে। তো প্রথম কথা হচ্ছে এই ক্লাসগুলোর কী কাজ, কী কাজে আসলে লাগবে, কী পারপাসে আমরা ক্লাসগুলো নিচ্ছি। সে ব্যাপারটা হচ্ছে যে এই বছরে অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর এর মতোই এই সেরা কলেজগুলোতে ভর্তি পরীক্ষার জন্যে ভর্তি পরীক্ষা হলে বসবে এবং তাদের একটা প্রপার গাইডলাইন খুবই প্রয়োজন। আমি আমার যদি পরিচয় দিয়ে রাখি, আমার নাম মোহাম্মদ রফিকুজ্জামান রাফি। নর্ডেম কলেজে পড়েছিলাম তোমাদের মতো স্কুল শেষ করে কলেজ লাইফে, এবং ইউনিভার্সিটি ছিল বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এবং এখন টিচিংয়ে আছি, পড়াশোনা করাচ্ছি বাচ্চাদেরকে অনলাইন অফলাইন ম্যাথ ক্লাসগুলো নিই। হ্যাঁ, হলিক্রস ড্রিমার্সেও ম্যাথ ক্লাসগুলো নিচ্ছি। তো যারা লাইভ ক্লাস এখন আছি, লাইভে জয়েন্ট হয়েছি, তোমরা কে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো সেটা কমেন্টে জানাতে পারো। তো আমি মূল যে কথাটা বলি যে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এসএসসি পরীক্ষাতে অ্যাজ ইউজুয়াল আমাদের স্কুলে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং সারা বাংলাদেশেও অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তো আমাদের সময় এরকম মার্কিং ছিল না যে কত মার্ক পেয়ে এ প্লাস এসেছে, সেই মার্কটা আমাদের সময় দেখাইতো না। তো আমাদের সময় টোটাল রেজাল্টগুলো আমরা পেতাম যে এ প্লাস, যেগুলো বাকিটা যেটা জাস্ট তোমরা এক্সট্রা যেটা পাচ্ছ যে মার্কসগুলো পাচ্ছ, যে 98, 97, 96 যাই হোক। সো আমাদের এই সময় আমি যে বোর্ড পরীক্ষা দিয়েছি সেখানেও আমার সব সাবজেক্টে এ প্লাস ছিল এসএসসিতে। আর নর্ডেম কলেজে তোমাদের মতো যখন আমি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাই, ভর্তি পরীক্ষার জন্য আমার আলাদা করে কোচিং করা লাগে নাই এবং আমাদের সময় এত কম্পিটিশনও ছিল না। আমি নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2013 সালে। সো 2013 সালে মানে অনেক বছর আগের কথা, এখন 2025 সাল চলছে। তো সেক্ষেত্রে আমাদের সময় আমার যেটা মনে হয় যে সিনারিওটা একটু ভিন্ন ছিল, কারণ তখন এত হাইপও ছিল না কোচিং নিয়ে, আবার এত অনলাইনেও কোনো ক্লাস বলতে কোনো কিছু ছিল না, আর এত স্টুডেন্টসও হয়তো প্রিপারেশন নিত না, তো মানে বা কোচিংয়ের জন্যে বা ভর্তি পরীক্ষার জন্যে এত কম্পিটিশনটা এত বেশি ছিল না। বাট এখন যেটা হয়েছে, তোমাদের এই সময় এসে স্টুডেন্ট সংখ্যা যেরকম বাংলাদেশে বেড়েছে, ঠিক সেভাবে নর্ডেম কলেজে সিট কিছুটা বেড়েছে, এটা সত্য। আমাদের সময় সায়েন্সে 1500 সিট ছিল, বাংলা ভার্সন এবং ইংরেজি মাধ্যম সহ, আর এখন হচ্ছে বোধহয় 2100 প্লাস সিট আছে। তো সিট সংখ্যা সেভাবে অনেক বাড়েনি, কিন্তু স্টুডেন্টস ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি। সো এখন স্টুডেন্টদের মধ্যে এই নর্ডেম কলেজ বা হলিক্রস কলেজে ভর্তি হওয়া নিয়ে বেশ আগের তুলনায় অনেক বেশি আগ্রহ। যেমন ফার্মগেটে আমি যে ব্যাচগুলো পড়াই, হায়ার ম্যাথের কলেজের ব্যাচগুলো যেগুলো পড়াই, বেশিরভাগ স্টুডেন্ট তো হলিক্রস কলেজে থাকে। তবে এখানে যেটা আমি দেখেছি, যারা হলিক্রস কলেজে ভর্তি হয় তাদের অধিকাংশই কোনো না কোনো জায়গায় কোচিং না করে ভর্তি হয়। একটা বড় অংশ কোচিং করে ভর্তি হয়, সেটা ঠিক আছে, কোচিং করে, কিন্তু একটা ভালো অংশ কোচিং না করে চান্স পায়। সো কোচিং করতেই হবে এই ব্যাপারটা বাধ্যতামূলক না, এটা বোঝা লাগবে। কিন্তু পরীক্ষা তো দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মূল কথা যেটা, সেটা হচ্ছে তোমাকে যদি একেবারেই পড়ার সাথে ইনটাচ না থাকো তাহলে তো তুমি ভুলে যাবা। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তোমাদের মতো এসএসসি পরীক্ষার পরে আমি তখন টিউশন করাইতাম এই এসএসসি পরীক্ষার পরে, এবং আমাদের স্কুলের কিছু স্টুডেন্ট আমার কাছে পড়তো এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত। তো তখন ওদেরকে আমি সায়েন্সের সাবজেক্টগুলো দেখাই দিয়েছিলাম। তো এতে কি হয়েছে, আমার ওদের পড়ানোর জন্য, ওদেরকে বোঝানোর জন্য আমাকে অ্যানালাইসিস করে পড়তে হয়েছে। তো আমার টিচিং লাইফটা শুরু হয় মূলত ওই আমার এসএসসি পরীক্ষার পর থেকে। তখন আমাদের স্কুলের যারা ক্লাস 10-এর স্টুডেন্ট ছিল তাদেরকে হচ্ছে তাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য, যেহেতু আমি গোল্ডেন পেয়েছিলাম, আমাদের গ্রামের একটা স্কুল, সো স্টুডেন্টসরা একটা আগ্রহ ছিল, সো বলো যে ভাই আমি এগুলো পারি না, এগুলো আমাদেরকে দেখাই দেয়। তো সেই জন্য তাদেরকে আমরা একটা পেইড টিউশনই তাদেরকে আমি করেছিলাম একসাথে কয়েকজনকে। তো এই জন্যে আমার প্র্যাকটিস হয়েছিল, আর ওই প্র্যাকটিসটা আমাকে ভর্তি পরীক্ষার সময় ঢাকায় আমাদের নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষায় সবগুলো জিনিস খুব সুন্দর মতো অ্যান্সার করতে আমাকে অনেক সাহায্য করেছে। কারণ ওদেরকে পড়ানোর কারণেই আমার যেটা হয়েছে যে আমি পরীক্ষা হলে গিয়ে দেখলাম যে বই থেকে তো প্রশ্নগুলো আসে, আর একটু হালকা ঘুরানো ফেরানো তো অবশ্যই থাকবে যেহেতু ভর্তি পরীক্ষা। তো সব একদম নর্মাল প্রশ্ন দিলে তো আর সেটা যাচাই করা হলো না, আর যাচাই করার জন্য একটু ঘুরানো পেঁচানো কোয়েশ্চেন তো দিবেই। তো সেই জন্যে ওদের কি স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমার ঘুরানো পেঁচানো অনেকগুলো জিনিস আমি চিন্তাভাবনা করে প্র্যাকটিস করেছিলাম, ওদেরকেও করানো হয়েছিল, যেটা আমাকে অনেক হেল্প করেছে। এখন তোমার ক্ষেত্রে যদি তুমি সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো যে আমি এমনভাবে প্রিপারেশন নেব যার মাধ্যমে হচ্ছে ঘুরানো পেঁচানো প্রশ্নগুলো সব আমার পারো এবং আমার চর্চা আছে, আমি প্র্যাকটিস করে ফেলেছি,
তাহলে তোমার কোচিংয়ের প্রয়োজন নেই। আর যদি তুমি এই কাজটা করতে না পারো তাহলে সহায়ক হিসেবে হলিক্রস ডিমার্সের যে প্রিমিয়াম কোর্সটা আছে সেখানে কিন্তু ক্লাসগুলো রেকর্ড করে করে গ্রুপ ওয়েবসাইটে আপডেট দেওয়া হয় এবং ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করার সুযোগ থাকে। স্টুডেন্টসরা অসংখ্য স্টুডেন্ট দেখলাম যে করছে। হ্যাঁ, সেখানে আমারই ম্যাথ ক্লাসগুলো আছে, সবগুলা ম্যাথ ক্লাস আমি নিয়েছি অলরেডি। সেখানে রেকর্ড করে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে তুমি যদি মনে করো যে না আমি আসলে এই পরিমাণ প্রিপারেশন নিতে পারতেছি না, সো আমার একটু হেল্পিং হ্যান্ড প্রয়োজন, একটু গাইডলাইন প্রয়োজন, একটু পরীক্ষা দিয়ে যাচাই করা প্রয়োজন, তো তাহলে তুমি হচ্ছে প্রিমিয়াম এই কোর্সে জয়েন করতে পারো। এটা হলে তোমার ওই যেই পারপাসটা মিট করা প্রয়োজন এখানে সেটা তোমার মিট হয়ে যাবে। তারপর তোমাকে তো পড়তেই হবে, পড়ে প্র্যাকটিস করে, এবং যে আমার সাথে যে ভাইয়েরা পুরো ক্লাস নিচ্ছে, অলরেডি নিয়েছে, রেকর্ড করছে, সবাই কিন্তু হলিক্রসের ব্যাকগ্রাউন্ডের এবং বেশ ভালো নর্ডেম ব্যাকগ্রাউন্ড, হলিক্রস ব্যাকগ্রাউন্ডের সবাই মানে ওই কলেজের স্টুডেন্ট, এই জন্য বাইরের কেউ কিন্তু ক্লাস নিচ্ছে না। এটা একটা ভালো ব্যাপার। এতে কি হয়েছে যে অ্যাকুরেট ইনফরমেশন, আমি দেখলাম যে অনেক ভুলভাল জিনিসও অনেক জায়গায় বোঝায় পড়ায়, সো এতে কি হয় যে স্টুডেন্টসরা বিভ্রান্ত হয়ে যায়, তো এটা কিন্তু সমস্যা। আর এই সমস্যা থেকে তুমি যদি বের হইতে চাও তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে যে যে বা যারা যে সিনিয়ররা ওই কলেজের থেকে বিলং করে তাদের সাথে সরাসরি কথা বলতে হবে, আর তাহলে তুমি অ্যাকুরেট ইনফরমেশনটা পাবো। হ্যাঁ, না হলে তোমার কিন্তু আসলে ইনফরমেশান একটু প্রবলেম হবে এবং বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছি। কে কোন স্কুল থেকে বিলং করি, আমি একটা কমেন্ট চেয়েছিলাম, আমার মনে হয় কমেন্টটা করতে পারি। আমাদের তো লাইভ শুরু হয়েছে, লাইভে দেখছি। আচ্ছা, আমরা পড়ানো শুরু করব, পড়াগুলো কথা বলা শুরু করব। আর আমি কিছু কিছু ব্যাপার নিয়ে এই সপ্তাহ জুড়ে ইনশাল্লাহ লাইভে আসবো আমাদের হলিক্রস ডিমার্সের পক্ষ থেকে। সেখানে তো হলিক্রসের তোমাদের সিনিয়র অলরেডি সব কিছু মেনটেন করে, আমি শুধু হায়ার ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা করব এবং কিছু আমার অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষার্থীরা যে ব্যাপারে সাফার করে, যে ব্যাপারগুলোর প্রয়োজন জানা, সেই জিনিসগুলো বোঝানোর জন্যে, একদম টু দ্য পয়েন্ট ইনফরমেশান দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু। কারণ আমার নিজেরও তো সারাদিন ক্লাস থাকে, যেমন আজকে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফলাইনে হায়ার ম্যাথের ক্লাস ছিল ফার্মগেটে আমাদের কোচিংয়ে। তো এরপর হচ্ছে একটু রেস্ট নিয়ে রাতের বেলা হচ্ছে শিডিউলটা দেওয়া যায়, আচ্ছা ওকে রাত 9টায় অনলাইনে ক্লাসটা নেওয়া যাবে। এইভাবে আমাদেরও বেশ ব্যস্ততা যায়। তারপরেও আমরা আমাদের শিক্ষার্থীরা যারা নবীনতম মেম্বার হতে যাচ্ছে আমাদের হলিক্রস কলেজে বা নর্ডেম কলেজে বা সেন্ট জোসেফে, তো তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত। তো সেই জায়গা থেকে আমরা কিছু ইনশাল্লাহ সাপোর্টটা দিবই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি দেখি কে আছি, তারপর পড়া শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে। আর তোমাদের বা আমাদের সম্মানিত প্যারেন্টসরা যদি কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে লাইভে করার চেষ্টা করতে পারি, এতে যেটা হবে আমি অন টাইম অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা ভালো হবে। এটা কীরকম ভালো হবে যে অ্যাকুরেটলি ইনফরমেশানটা পেয়ে গেলাম, তাই না? তো বা পেয়ে গেলেন, তো এটা আসলে অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হয়, এই বিভ্রান্ত যাতে না হয় তার জন্য আসলে আমাদের এই চেষ্টাটা আসলে কথাগুলো বলা। ওকে। আর তোমার পরিচিত যে ফ্রেন্ড মনে করো যে এই লাইভে থাকা উচিত, অর্থাৎ এই প্রিপারেশন নিতে পারে, তাকে তুমি হচ্ছে লাইভে একটু মেনশন দাও, আমি খুশি হব, তার উপকার হবে আসলে, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আই থিঙ্ক সবাই মোটামুটি কম বেশি কথাবার্তা বলেছি। আচ্ছা ওকে, আমি একটু জাস্ট কিছু ইনফরমেশান দেখে, কমেন্ট দেখে আমি শুরু করলাম। আচ্ছা, ওকে, ঢাকা শিক্ষা বোর্ড, আচ্ছা রূপনগর মডেল, ওকে। হলিক্রস সার্কুলার কবে দিব আমরা জানাবো, আমরা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাসিন টোকি থেকে আইডি থেকে বলতেছো, আচ্ছা যে এখনও কিছু পড়ো নাই বাট হলিক্রসে মানে এক্সাম দিতে যাচ্ছ, কীভাবে কী করতে পারি এই কয়দিনের জন্যে বেস্ট ডিসিশন হবে হলিক্রস ডিমার্সের যে অনলাইন যে ক্লাসগুলো আছে, কোর্সগুলো আছে, সায়েন্স কমার্স আর্টস, ওদের এখানে জয়েন করে ফেলা। খুব অল্প পেমেন্ট, এতগুলো সাবজেক্টের ক্লাস, অনেকগুলো ক্লাস এবং অনেক অল্প পেমেন্ট আসলে। সো এটাতে জয়েন হয়ে গেলে টেনে টেনে হলেও ক্লাসগুলো দেখলে যেটা হবে ধারণাটা মাথায় অনেকটা মানে ফুল স্টোরিটা মাথায় চলে আসবে, যেটা তোমার খুব দরকার। কারণ
একেবারে না পড়ে যাওয়ার থেকে বা মোটামুটি পড়ার থেকেও একটু যে সিনিয়ররা কী বলছে, কোনগুলো গুরুত্ব দিচ্ছে, কোন কোন লাইন ইম্পর্টেন্ট বলছে, সেই জিনিসগুলো একটু যদি চেক করা যায়, তাই না, প্রিপারেশান নিয়ে নেওয়া যায়, এটা তো বেশ ভালো ব্যাপার। তো এই সুযোগটা আসলে চারটিখানি ব্যাপার না, এটা এইসব সুযোগ পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, সো এই যে এখানে একজন বললা যে এখন কীভাবে সামনে কদিন কাজে লাগাতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, অনেকের নাম্বার কম এসেছে, A+ পেয়েছে বা গোল্ডেন পেয়েছে কিন্তু নাম্বার কম, বা হয়তো কোনো এক দুই সাবজেক্টে A+ মিস গিয়েছে, টোটাল A+ GPA 5 পেয়েছে কিন্তু নাম্বার কম। এক্ষেত্রে কিন্তু ভালো কলেজ আসবে না, মানে খুব রেয়ার কেস, আসলে খুব কঠিন সিচুয়েশান। হ্যাঁ, দেখা গেলো 1050 পেয়েও সব A+ তার আছে, তাই না, কিন্তু নাম্বারটা কম। তো এক্ষেত্রে হলিক্রস বা এশিয়া কলেজগুলো বেস্ট অপশন, কারণ এক্ষেত্রে তোমার এখানে কিন্তু নাম্বার দেখতেছে না, তোমার GPA থাকলে 5 থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারছো। দেন তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কী ঘটনা, তুমি যদি ভালো পরীক্ষা দিতে পারো তাহলে তোমার এই টপ কলেজ, দেশের সবগুলো সবচেয়ে টপ কলেজে তোমার চান্স হয়ে যাচ্ছে, তাহলে তোমার টেনশন শেষ হয়ে গেল। সো এর থেকে বেটার সুযোগ আর তো আসলে পৃথিবীতে নাই, কারণ ওই জায়গায় তোমার মার্ক দিয়ে তুমি হয়তো ভালো কলেজ পাচ্ছ না, কিন্তু তুমি এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে চমৎকার একটা কলেজ তুমি পেয়ে যাচ্ছ, যদি তুমি সেভাবে এই কয়দিন কাজে লাগাতে পারো। তো এই কয়দিন যতটুকু পারো পরিশ্রম করে এইগুলোর পিছনে একটু ইফোর্ট দাও। হ্যাঁ, এটা তোমার লাইফের সবচেয়ে বড় একটা বেস্ট ডিসিশন হবে, কারণ তোমার লাইফের টার্নিং হবে। ওকে, ভালো একটা কলেজ তোমার লাইফ চেঞ্জ করে দিবে, এটা খুব সত্য, এটা আমার নিজের ক্ষেত্রে হয়েছে। নর্ডেম কলেজে না পড়লে হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তো অসংখ্য মানুষের ড্রিম হচ্ছে এই কলেজে পড়া, তাই না, বা হলিক্রস কলেজে শিক্ষার্থীরা তো ব্যাপক ভালো করে। তো সেই জন্যে নাম্বার কম হলে এই কলেজগুলোর জন্য প্রিপারেশান বেশি চেষ্টা করা দরকার চান্স পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো আমি তো মোটামুটি কথাবার্তা বললাম অনেকক্ষণ ধরে। আর এরপর আমরা ভর্তি পরীক্ষা নিয়ে আমরা একটা সাজেশন দিয়ে দিই আগে, হায়ার ম্যাথ সাজেশন। হায়ার ম্যাথ আজকে তো সেট অ্যান্ড ফাংশন পড়াবো, তার সাথে গুরুত্বপূর্ণ যেটা তোমরা বেশি চাও যে সাজেশন, যে কী কী জিনিস থেকে পরীক্ষা আসবে। প্রথমত একটা ভর্তি পরীক্ষায় যাচাই করা হয় যে তুমি যে ওই ইনস্টিটিউশনে যখন পড়বা তখন সেই ইনস্টিটিউশনের টিচাররা যখন ক্লাসগুলো নিবে সেই ক্লাস বোঝার জন্য বেসিকটা তোমার ভালো আছে কিনা, তুমি সব কিছু পড়ে আসছো কিনা। ওই কলেজ লেভেলে যে চ্যাপ্টারগুলো আছে সব সাবজেক্টের জন্যে, সেই চ্যাপ্টারগুলোর ইন্ট্রোডাক্টরি পার্ট হচ্ছে যেগুলো এসএসসিতে মিলে, সেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে। সো হায়ার ম্যাথে সবসময় আমি যেটা দেখে এসেছি যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, গত অনেক বছর ধরে তো বললাম না যে 2013 সালে আমি নর্ডেমে ভর্তি পরীক্ষা দিলাম, 2014 সাল থেকে 2025 সাল ইনক্লুডিং 2013 সাল, হ্যাঁ 13 সাল থেকে 25 সাল, গত 13 বছর আমি নর্ডেম ভর্তি পরীক্ষা এবং হলিক্রস ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সম্পর্কে অনেক পেয়েছি। সো আমার একদম ক্লিয়ার কাট ধারণা আছে এবং জানা আছে যে আসলে কী কী জিনিস আসে বা কী কী জিনিস আসবে। তো সেখান থেকে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা, হ্যাঁ বাকিগুলো তো বিভিন্ন তোমাদের এই হলিক্রস ডিমার্সের কোর্সে তোমরা পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল চ্যাপ্টারগুলো লিখে নিই। 1 নম্বর তো অবশ্যই আছে সেট অ্যান্ড ফাংশন, 2 নম্বর হচ্ছে ট্রিকোনোমিতি, হ্যাঁ সুপার ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন তুমি পাবাই। ট্রিকোনোমিতি অনেকগুলো সেটে পরীক্ষা হবে তো, ওকে, কারণ অনেকগুলো স্লটে পরীক্ষা হয়, অনেকগুলো সেটে পরীক্ষা হবে, তো সেই জন্যে চ্যাপ্টার এগুলো দেখবা যে মিক্স হবে। হ্যাঁ, তারপর 3 নম্বর হচ্ছে তোমার সম্ভাবনা, সুপার ইম্পর্ট্যান্ট, এখান থেকে এটাও কলেজে আছে, খুব ভালোভাবে আসবে। এটা কিন্তু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বলছি। 4 নম্বর দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে প্রশ্ন অ্যাভেলেবল আসে, দ্বিপদী বিস্তৃতি। 5 নম্বর সমীকরণের মধ্যে হ্যাঁ তোমার ওই নিশ্চয়কের যে আইডিয়াগুলো সেগুলো বেশি আসে, সেগুলো আমাদের বহুপদী একটা চ্যাপ্টার আছে সেখানে লাগে নিশ্চয়কের আইডিয়াগুলো। তো সমীকরণ চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, 6 নম্বর সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এটা থেকে তো প্রশ্ন আসেই, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, খাতা লিখে নিও, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখানে কনসেপ্ট আসে, ভালো কনসেপ্ট, এখানে ডোমেন রেঞ্জে কিছু কোশ্চেন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনের কিছু বেসিস আছে, পরম মানের কিছু বেসিক আছে, সেগুলো থেকে প্রশ্ন দেয়, ঘুরে পেঁচে দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাদের 6টা চ্যাপ্টার তো অলরেডি দেওয়া হয়েছে। হায়ার ম্যাথের মধ্যে অধ্যায় আছে টোটাল 14টা, সেই 14টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টার অলরেডি তোমাদেরকে বলে ফেললাম। আর ফিনিশিংলি লাগবে হচ্ছে তোমার ওভারঅল অন্যান্য সব চ্যাপ্টারেরই অনুশীলনীগুলো লাগবে, কিন্তু খুব কম, এটা বেশি তো প্রয়োজন নেই, এইগুলা মূল ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আমি দেখেছি বেশিরভাগ সময় এগুলো থেকে প্রশ্ন আসে। কয়েকটা চ্যাপ্টার তো কনফার্ম যে ট্রিকোনোমি থেকে তুমি প্রশ্ন পাবাই, 100% গ্যারান্টি, কোনো বছর মিস হয় নাই।
তারপর তোমার হচ্ছে ফাংশন থেকে প্রশ্ন পাবাই, হ্যাঁ বলা যায়। তো আমরা ফাংশন নিয়ে কিছু আলোচনা আজকে করি, যেহেতু লেকচার 1 ফাংশনের কথা বলেছি। সো আমি দেখি তোমাদের বেসিকটা আসলে কেমন, কতটুকু ডেভেলপ করেছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন এফ অফ এক্স। ওকে, এই কোয়েশ্চেনটা এবার আমি শুনলাম যে চিটাং বোর্ডে এসেছে, আমি কলেজ ভর্তির ক্লাস নেওয়ার সুবাদে জানলাম, স্টুডেন্টরা বললো, সেটা আমি তোমাদেরকে একটু জানাই দিই যে রুট ওভার, আমি একটু হালকা চেঞ্জ করে দিই, 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এর ডোমেন রেঞ্জ কত? এটা এমসিকিউতে এসেছে চিটাং বোর্ডে, অ্যান্ড এই কোয়েশ্চেনটা অনেক বছর নর্ডেমে আসছে, হলিক্রসে আসে এই টাইপের কোয়েশ্চেন। ডোমেন রেঞ্জ কত? দেখি কে অ্যান্সার দিতে পারে কমেন্টে, একটু দাও দেখি। আর আমি এক দুটো কমেন্ট একটু পড়ি, এর মধ্যে কোয়েশ্চেন একটা দিলাম, দিয়ে একটা কাজ দিলাম তোমাদের। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলিও। আচ্ছা, একটা আইডি থেকে বলছো হলিক্রসে চান্স পাওয়ার জন্য কি টোটাল এসএসসি মার্ক দেখা হয় নাকি টেস্টে ভালো করলে চান্স পাওয়া যায়? এটা অলরেডি অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে এবং ওকে, আচ্ছা হ্যাঁ, ফুল বুঝলাম। সামারি কথা হচ্ছে A+ মার্ক পাইলে তুমি আবেদন করতে পারবা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা যদি তোমার ভালো হয় তাহলে তুমি চান্স পেয়ে যাবে। এখানে তোমার মার্কস নিয়ে ইস্যুস নাই, মার্কস নিয়ে কি নাই, ইস্যু নাই। আচ্ছা, যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাই তাহলে ওই সাবজেক্টের পরে এক্সাম দিতে হবে, মানে যে ডিপার্টমেন্টে বলতে ডিপার্টমেন্ট গ্রুপ বলে। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে কমার্সে যাও অথবা আর্টসে ভর্তি হতে চাও হলিক্রসে, বা সায়েন্স থেকে কমার্সে হলিক্রসে ভর্তি হতে চাও, তাহলে তুমি যদি আর্টসে ভর্তি হতে চাও, আর্টসে বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখলাম, এই যে হলিক্রস ইউনিভার্সিটি ওরা বলতেছিল যে সায়েন্স থেকে আর্টসে যাচ্ছে, এরকমই অনেক স্টুডেন্টস হচ্ছে কোর্সে ভর্তি হচ্ছে। তো আর্টসের স্টুডেন্টরা আর্টসের ক্লাসগুলো নিয়েছে, দেখলাম নাজিফা আপু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এক্স হলিক্রস কলেজে, খুব চমৎকারভাবে আর্টসের গ্রুপ ক্লাস সাবজেক্টগুলো নিল। তো এখন যদি সায়েন্স থেকে তুমি আর্টসে যাও, তাহলে আর্টসের যে প্রশ্নটা হবে, যেখানে তোমার কমন সাবজেক্টগুলোর সাথে পৌরনীতি, অর্থনীতি, হ্যাঁ, তারপর হচ্ছে ভূগোল, ইতিহাস, এই সাবজেক্টগুলো থাকবে। তো এবং সাধারণ গণিত, হ্যাঁ, কমার্স আর আর্টসের জন্য কিন্তু সাধারণ গণিত পরীক্ষা আসবে, উচ্চতর গণিত আসবে না। তো উচ্চতর গণিত শুধু সায়েন্সের শিক্ষার্থীর জন্য, সায়েন্সের আবার সাধারণ গণিত থেকে কোনো প্রশ্ন হয় না। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, আর্টসের ওই পরীক্ষায় প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং সেক্ষেত্রে তুমি যদি মোটামুটি ভালো করো তাহলে তোমাকে নিয়ে নেবে, তাহলে এটা নেওয়াটার চান্সটা একটু বেশি হয়। হ্যাঁ, সো কিন্তু ধারণা তো থাকতে হবে আর্টসের গ্রুপের সাবজেক্টগুলো। এই জন্যে যে নাজিফা আপু যে ক্লাসগুলো নিয়েছে এই হলিক্রস ইউনিভার্সিটি কোর্সে, সে খুব গুছিয়ে যত্ন সহকারে একদম লাইন বাই লাইন যেগুলো ইম্পর্টেন্ট ওইভাবে গুছিয়ে কোয়েশ্চেনগুলো মানে পড়াগুলো কমপ্লিট করে দিয়েছে ক্লাসে, এবং এক্সামের প্রশ্নগুলো সে সেভাবে সেট করেছে যেগুলো থেকে প্রশ্ন কমন আসে। গতবার ওই স্টুডেন্টরা বললো প্রশ্ন কমন আসছে, গতবার বললো, এর আগের বার বললো, আমি দেখলাম অনেকে চান্স পেয়েছে হলিক্রসে, ওরা বললো বেশ প্রশংসা করলো। আর যদি তুমি সায়েন্স থেকে সায়েন্সের পরীক্ষা দাও তাহলে তো সায়েন্সের সাবজেক্টগুলো পরীক্ষা দিবাই, তাই না? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, এটার অ্যান্সার কী কে বলতে পারছি? আমি এটা একটা কাজ দিয়েছি, তাই না? আচ্ছা, হলিক্রসে কি মোট নাম্বারটাই বেশি ম্যাটার করে? না, হলিক্রসে তো ভর্তি পরীক্ষা, মোট নাম্বার ম্যাটার করবে না, দেখে তো ভর্তি পরীক্ষা নিচ্ছে, তাই না? ক্লাস কি শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্যে? আজকে সায়েন্সের স্টুডেন্টদের জন্যে। আর হচ্ছে, আচ্ছা এটা প্রশ্নটা দেখা যাচ্ছে না, আমি দুঃখিত, একটু জুম বেশি করা। ওকে, আজকে সায়েন্সের কমার্স আর আর্টসের জন্য হচ্ছে জেনারেল ম্যাথের ক্লাস হয়তো আমি নিব, দেখি সামনের সপ্তাহগুলোতে। আচ্ছা, তো আমি এটাতে শর্টকাট বলে দিই, এগুলো তো আসলে এমসিকিউর জন্য বেশি আসবে। এমসিকিউর জন্য মনে রাখতে হবে এখানে এই ডোমেন মানে হচ্ছে এক্সের মান, তাই না? আর এখানে এক্সের মান হাইস্ট 4 হইতে পারবে, সরি 2 হইতে পারবে, 2 স্কোয়ার মানে 4, তাই না? 4 - 4 0 হয়, আর এর থেকে বেশি হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি যদি 3 দিয়ে দাও তাহলে রুটের 4 - 9 অর্থাৎ -5, রুটের ভিতরে নেগেটিভ আসবে, তার মানে এখানে আর মাইনাসের মানও কিন্তু বসানো যাবে, প্লাস -2 বসানো যাবে, সেটা কিন্তু স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তো এটা শর্টকাট হচ্ছে যেখান থেকে আসবে, 4 মানে তো 2 স্কোয়ার, তাই না? 2 স্কোয়ার - x স্কোয়ার না, তাহলে ডোমেনের কন্ডিশন হচ্ছে এই যে -2 থেকে +2, এইটা হচ্ছে ডোমেনের কন্ডিশন। আর এটা ব্যবধির মাধ্যমে বেশিরভাগ সময় দেয়, -2 +2 এভাবে থাকে। ওকে, এরকম আকার থাকলে এই যে 2 আছে, এই 2 থেকে এখানে আসবে, -2 +2, -2 থেকে +2-র মধ্যে যে কোনো সংখ্যা দিলে এখানে মান আসবে, -2 থেকে +2-র মধ্যে যে কোনো সংখ্যা দিলে এখানে মান আসবে। হ্যাঁ, মানে রেজাল্ট পাওয়া যাবে। সো এটা হচ্ছে ডোমেনের কন্ডিশন, শর্টকাট দিয়ে সহজে বলে দিলাম। আর রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে f(x) এর ভ্যালু,
কিসের ভ্যালু? এফ অফ এক্সের ভ্যালু। সো এখানে এক্সের ভ্যালু তুমি যদি 2 বসাও, 2 হলে 4, 4 - 4 0, √0 মানে 0 হয়, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। আর এক্সের ভ্যালু 0 বসালে তুমি √4 - 0, তাহলে √4 মানে 2 হয়। ওকে, 2, হাইয়েস্ট ভ্যালু 2। সো লোয়েস্ট ভ্যালু 0, হাইয়েস্ট ভ্যালু 2, অর্থাৎ এখানে বলতে পারো এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে, রেঞ্জটা হচ্ছে এফ অফ এক্সের মান, তাই না? এফ অফ এক্সের মান 0 থেকে 2 পর্যন্ত সকল সংখ্যা আসবে, এর বাইরে কোনো সংখ্যা আসবে না। আর বর্গমূল ফাংশনের ক্ষেত্রে কখনো নেগেটিভ ঋণাত্মক মান আসে না, কোনোভাবে আসার সুযোগ নেই। তুমি ট্রাই করে দেখো, আসবে না, কোনোভাবেই আসার সুযোগ নেই। আচ্ছা, কোনোভাবেই কি আসার সুযোগ নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন। এটা অনেকেই, মানে অনেকেই বলতে কি কেউই পারিনি আসলে, অথচ এটা কিন্তু চিটাং বোর্ডে অলরেডি এই বছর আসছে, বোর্ড পরীক্ষায় প্রশ্ন এই বছর দিয়েছে শুনলাম। আচ্ছা, ওকে, ডোমেন রেঞ্জটা শেষ। তাহলে এবার তোমরা দেখি বলো তো, যদি এরকম কোশ্চেন আমি আরেকটা প্র্যাকটিস দিই, দেখি তোমরা কে কি বুঝছো। এফ অফ এক্স ইকুয়াল দিলাম √9 - x²। হ্যাঁ, ডোমেন কি হবে আর রেঞ্জ কি হবে দেখি বলো তো। ডোমেন কি হবে আর রেঞ্জ কি হবে? আমি এটা একটু জুম আউট করি, তাহলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে একটু। যে বলি অ্যান্সার বলি। ওকে, বলি। আচ্ছা, অ্যান্সার দাও। কোশ্চেন দেখা যায় না, হ্যাঁ আমি যে দুঃখিত ওই সময়, এখন তো কোশ্চেন দেখা যায়। এটা ডোমেন কি রেঞ্জ কি একটু জানাই। আচ্ছা, জিপিএ 5 ছাড়া কি কোনো মতে হলিক্রসের ফর্ম তোলা যাবে? বিজ্ঞপ্তিটা আমি কিন্তু অলরেডি, আমরা এই হলিক্রস রিমার্সের পেজে অলরেডি পিন পোস্ট আকারে দিয়ে দেওয়া আছে। তো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু A+ থাকা লাগবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আর সুযোগ নেই। আচ্ছা, -3 আগে কিন্তু যে ফাহমিদা অ্যান্সার দিচ্ছ যে আগে কিন্তু ছোটোটা হবে, ছোটো মান পরে বড় মান, হ্যাঁ, এভাবে কিন্তু রেজাল্টগুলো ভুল হয়, এই ভুলগুলো করা যাবে না। তো এখানে ডোমেন হচ্ছে -3, +3, আর রেঞ্জ হচ্ছে কি দেখি বলো তো, কি বলতে পারছো, ধরতে পারছো কি না বলো? -3, +3, রেঞ্জ হচ্ছে 0, 3, ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, রেঞ্জ হচ্ছে 0, 3, গুড, এই তোমরা বুঝে গেছো, তাই না? ফার্স্ট প্রবলেম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 একটা টাইপের বেসিক, এইটা লাগে, আসে, ভালোই আসে। ওকে, দেন আসো পরের কোয়েশ্চেনে আসে। 3 নাম্বার, ধরো দিলাম এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স ডিভাইড বাই এক্স। দেখি এর ডোমেন আর রেঞ্জ কত বলো তো দেখি, এর ডোমেইন এবং রেঞ্জ কত? ডোমেইন এবং রেঞ্জ, খুব সিম্পল একটা প্রশ্ন, এটা ব্যাপকভাবে পরীক্ষায় আসে। আর ভর্তি পরীক্ষার সময় কিন্তু প্যানিক করা যাবে না। আর যারা হচ্ছে আমি দেখেছি যে ভর্তি পরীক্ষা নিয়ে বেশি হাইহুতাশন করে, কি হবে না হবে টেনশন বেশি করে, তাদের পারা জিনিস পরীক্ষা হলে ভুলে যায়। আর পারা জিনিস পরীক্ষা হলে ভুলে যাওয়া মানে কিন্তু খেলা শেষ, চান্স বাদ, ভুল করা যাবে না। মানে ইজি জিনিস, হ্যাঁ, ইজি জিনিস পরীক্ষায় ভুল করা আর ডিফিকাল্ট জিনিস ভুল করা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক। কারণ ইজি জিনিস তুমি ভুল করতেছো মানে সেই কোয়েশ্চেনটা অধিকাংশ শিক্ষার্থী পারবে, সেখানে তাদের মার্কস কিন্তু তোমার বেড়ে গেল, সে পেয়ে গেল, আর সেই জায়গায় তুমি সবার থেকে পিছিয়ে পড়লাম। আর ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন তুমি ভুল করতেছো মানে সেই কোয়েশ্চেনটা মেজরিটি স্টুডেন্টস কিন্তু পারতেছে না, পারে নাই, ভুল করছে, হ্যাঁ, বা অ্যান্সার করে নাই, আর সেটা তুমিও অ্যান্সার করো নাই, তার মানে তুমি কিন্তু খুব বেশি পিছাও নেই। ওকে, সো এই জন্যে পারা জিনিসগুলো ভালো মতো তোমাকে অ্যান্সার যাতে কোনোভাবে ভুল না হয় এটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনোভাবে কম গুরুত্ব দেওয়া যাবে না। আর কম গুরুত্ব দিছো মানে শেষ, খেলা শেষ, হ্যাঁ, ভর্তি পরীক্ষায় খেলা শেষ। আচ্ছা, ওকে, সো আশা করি কথাগুলো বুঝতে পারছি। সো আচ্ছা, রেঞ্জ হচ্ছে আর, ভুল উত্তর, ডোমেনের কোয়েশ্চেনটাও ভুল উত্তর দিচ্ছ, হ্যাঁ, ওকে, এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো কি ভুল উত্তর ভুল হয়েছে দুইটাই। ডোমেন কি বোঝায়? একটা ফাংশনের ইনপুট, অর্থাৎ যে মানগুলো এক্সের পরিবর্তে দেওয়া যাবে সেটাকে আমরা ডোমেন বলি। আর রেঞ্জ কি বোঝায়? আউটপুট, অর্থাৎ যে মানগুলো আমাদের ডোমেনের জন্য পাওয়া যাবে সেগুলোকে আমরা বলি রেঞ্জ, তাই না? আচ্ছা, সো এই জায়গাটাতে এক্সের মান সব কিছু দেওয়া যাবে কিন্তু 0 দেওয়া যাবে না।
0/0 আনডিটারমাইন্ড, তো অনির্ণেয়, তাই না? তো সেই জন্য এখানে যে যেহেতু 0 দেওয়া যাবে না, সো 0 কেন দিচ্ছ? ডোমেন হচ্ছে এখানে বাস্তব সংখ্যার সকল কিছু বসানো যাবে, শুধু 0 বসানো যাবে না। শুধু কি বসানো যাবে না? 0 বসানো যাবে না। আর রেঞ্জ হচ্ছে কি, দেখো রেঞ্জের খেলাটা এখানে বেশি ভালো। রেঞ্জ এখানে জাস্ট -1, +1, এই কোয়েশ্চেনের রেঞ্জ জাস্ট -1 +1। কীভাবে? এই কোয়েশ্চেনটা কিন্তু বইতে আছে, তোমরা ভুল করছো কেন জানি। এখানে দেখো মডুলাস অফ এক্স মানে তো তোমরা জানো +-x আর এক্স, হ্যাঁ, কাটাকাটি করলে +-1, এই যে +-1, তার মানে f(x) এর ভ্যালু +-1, বুঝছো? তো f(x) এর ভ্যালু +-1, তার মানে +1 -1। আর সেট লেখার জন্য তো আগে ছোট মান লেখা হয়, পরে বড় মান লেখা হয়। সো খেলাটা হচ্ছে এটা, বুঝছি। আচ্ছা, সো ডোমেন হচ্ছে, হ্যাঁ, এক্স রিয়েল নাম্বার বাদ 0, এক্স রিয়েল নাম্বারের সেট থেকে শুধু 0 বাদ যাবে। আর রেঞ্জ হচ্ছে -1 +1। এই যে তাজরিন, তারপর হচ্ছে জাকিয়া, এই যে তোমরা সঠিক উত্তর দিয়েছো, গুড। কিছু ভালো স্টুডেন্ট ক্লাস করছো, পড়াশোনা করেছো, হ্যাঁ। আর কয়েকজন ভুল উত্তর দিচ্ছ, ভুল উত্তর দিও না, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার দিয়ে রাখো আইডিতে, কারণ হারিয়ে যাবে। হ্যাঁ, এই ক্লাসগুলো পরে ভর্তি পরীক্ষাটা জাস্ট ধরো যে 1 মাসের মধ্যে তো হয়ে যাবে, তো পরে লাস্ট মুহূর্তে আবার একটু যদি চোখ বুলাই নিতে পারো, হ্যাঁ, তাহলে তো খারাপ না, ভালো ব্যাপার। সেই জন্য ক্লাসটা শেয়ার দিয়ে রাখলে আইডিতে, এটা তোমার কাছে সংরক্ষিত থাকবে। নাহলে কিন্তু আমাদের এখানে তো অনেক পোস্ট হয় হলিক্রস টিমার্সের পেজে। সো অনেক পোস্ট হয়, মানে তুমি তো এটা পোস্ট লাইভ ক্লাসটা পরে পাবা না, তাই না? তো একটা ব্যাপার আছে। ওকে, সো জনগণ, আমরা পরের কোয়েশ্চেনে আসি, দেখি কে এইটার অ্যান্সার দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার আমরা তো 3 সলভ করলাম। এই ক্যাটাগরি ম্যাথস তো আমার মনে হয় সবাই অলরেডি বুঝে গেছো, তাই না? বুঝে গেছো না? আচ্ছা, এটা হচ্ছে কি নিয়ে ফাংশন ছিল? পরম মান ফাংশনের জন্য ছিল, মডুলাসের জন্য আমাদের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা ছিল। এবার আমাদের একদম সিম্পল প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ ফাংশন দিচ্ছি, 2x + 3/4x - 5, এর ডোমেন রেঞ্জ কত? ডোমেন কত, রেঞ্জ কত, রেঞ্জ কত, আর ইনভার্স কত, ইনভার্স কত, আর হচ্ছে কি ইনভার্স কত। ডোমেন কত, রেঞ্জ কত, আর হচ্ছে কি এর ইনভার্স কত। এই 3টা জিনিস, এটা খুব পপুলার প্রশ্ন এবং সবাই পারার কথা, কোনোভাবেই আমি বিশ্বাস করবো না যে কেউ পারে না। হ্যাঁ, ডোমেনের জন্য ভগ্নাংশ ফাংশনের নিচে কি হইতে পারে না? 0 হইতে পারে না, এটা তো জানি আমরা সবাই। তার মানে এখানে 4x - 5 does not equal 0, so x does not equal 5/4. সো ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার বাদ 5/4। আচ্ছা, রেঞ্জের জন্য কি করতে হয়? f(x) কে y ধরে নিতে হয়, তাই না? একটু বড় প্রসেস, বাট এটাকে ছোট করে করা যায়। তো সেটা করার সিস্টেমটা কি? এটাকে f ইনভার্স বের করতে হবে। বেসিক ফাংশনের এই রেঞ্জ আর ইনভার্স ফাংশনের ডোমেন সেম, অর্থাৎ কি বললাম? ডোম অফ f ইনভার্স x ইকুয়াল রেঞ্জ অফ f(x), রেঞ্জ অফ বেসিক ফাংশনের রেঞ্জ আর ইনভার্স ফাংশনের ডোমেন সমান। সো এটা ডিরেক্ট ইনভার্স বের করে ফেলি, f ইনভার্স x। শর্টকাট কি জানো? এই যে 2 আর -5 জায়গা চেঞ্জ করবে, -5x + 2, আর 3 আর 4x আগের জায়গায় থাকবে, চিহ্ন বিপরীত হবে, -3 - 4x। এই হচ্ছে ইনভার্স। শর্টকাটে তুমি ইজিলি এক লাইনে ইনভার্স বের করতে পারছো। কিন্তু এমসিকিউ প্রিপারেশন, ভর্তি পরীক্ষা কিন্তু এমসিকিউ হচ্ছে হলিক্রসে বেশিরভাগ সময়। সো তোমাকে যত অল্প সময় পারবা এবং ক্যালকুলেটর ছাড়া, তত তুমি ভালো করতে পারবা, নাইলে তুমি আসলে ধরা খেয়ে যাবা পরীক্ষায়। ঠিক আছে, পরীক্ষা ধরা খাইতে না চাইলে অল্প সময় অ্যান্সার করতে পারতে হবে, হিসাব সহজ। আচ্ছা, সো এখন ঘটনায় আসি, তাহলে কি বললাম? f ইনভার্স x = এত, তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে? -4x + 2 does not equal 0, তার মানে x does not equal -2, এই পাশে যাবে, কাটা গেল হাফ। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের, রেঞ্জ হচ্ছে কি? রিয়েল নাম্বার বাদ হাফ। রেঞ্জ হচ্ছে কি? রিয়েল নাম্বার বাদ হাফ, অর্থাৎ সকল মান হইতে পারবে, শুধু হাফ হওয়া যাবে না। সকল মান হইতে পারবে, শুধু কি হওয়া যাবে না? হাফ। আর ইনভার্স তো বেরই করে ফেললাম। বলো সবাই, বলো পড়া কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, ডোমেনটা বলতেছো 5/4, ইয়েস।
আচ্ছা ভাই, এক্সামের আর কয়দিন আর বাকি আছে? 1 মান্থের মতো সময় আছে। 1 মান্থ সময় তো পাবাই অবশ্যই এক্সাম হওয়ার জন্যে। তো আর এই 1 মাস একটু ইফোর্ট দাও। আর হলিক্রস ডিমার্সের যে প্রিমিয়াম কোর্স আছে সায়েন্স কমার্স আর্টস, তোমাদের অনলাইনে যে ক্লাসটা আছে একদম অল্প পেমেন্ট, খুব চমৎকারভাবে এতগুলো ক্লাস, এটা বিশাল ব্যাপার আসলে। তুমি একজন বাসায় একজন টিচার নিতে গেলেও তো এই সবগুলো সাবজেক্টের জন্য নিতে গেলে অন্তত 20-25 হাজার টাকা লাগবে, তাই না? সপ্তাহে 2 দিন করে যদি পড়ায় 20-25 হাজার টাকার কমে তো পাবা না। তো সেই জায়গায় এখানে মাত্র আমি দেখলাম 3,000 টাকা পেমেন্টে তুমি বাংলা, ইংরেজি, জিকে, তারপর হচ্ছে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 60টা সাবজেক্টের এতগুলো ক্লাস, 5টা করে ক্লাস হলেও 35টা ক্লাস, ব্যাপক প্রিপারেশন। সো এটা দ্রুত কিনে ফেললেই ভালো। এখানে আমার ম্যাথ ক্লাসগুলো সব পাবা, ম্যাথ ক্লাস সব আমি নিয়েছি। আচ্ছা, ইনভার্স ফাংশনটা আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা, আবার বলে দিচ্ছি, এই টেকনিক যেটা ইনভার্স, কিন্তু এটা কিন্তু তোমরা তো নর্মাল সিস্টেমটা জানো, এটা জাস্ট শর্টকাট বলতেছি। এই এক্সেরগুলো আগে রাখবা আর ধ্রুবক পদ পরে, ঠিক আছে? কি বললাম? এক্সেরটা আগে রাখতে হবে আর ধ্রুবক পদ কি পরে। দেন এই যে এই কোণাটা ইন্টারচেঞ্জ হবে, তাই না? চিহ্ন সহ -5 এক্সের জায়গায় আসলো আর 2 -5-এর জায়গায় গেল, -5 2। আর এই কোণাটা সেম থাকবে, আগের মতো বসবে, শুধু চিহ্ন বিপরীত হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, শেষ। এভাবে শর্টকাটে ইনভার্স বের করা যায়। ওকে, বুঝছি। আচ্ছা, ওকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, বুঝতে পারছি ভাইয়া। ওকে, হ্যাঁ আমরা বলছো, বুঝাই দিলাম, শেষ। এত টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, সো আমার মনে হয় এই ক্যাটাগরির ম্যাথ, এটা কিন্তু অনেক কাহিনী করে বোঝানো যায়, অনেক কিছু বুমচুম, কিন্তু এত কিছু তার পরীক্ষা হলের জন্য সময় পাবো না। আমাকে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে ভর্তি পরীক্ষায়, এমসিকিউতে দ্রুততম সময়ের মধ্যে লিখতে হবে, মার্ক করতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। তার জন্য এই ব্যবস্থাগুলো শিখিয়ে দিলাম। আচ্ছা চলো, এবার আমি দেখি ডোমেন রেঞ্জের সাথে ফাংশন কি, ফাংশন না সেটা কে বুঝো। আমি কয়েকটা গ্রাফ দিব, হ্যাঁ, না কোয়েশ্চেন মার্ক করে বলবা যে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। ওকে, প্রথমে একটা সার্কেল দিলাম। ওকে, এটা ফাংশন কিনা? এক, ফাংশন, ফাংশন নয়। এভাবে অ্যান্সার কমেন্টে আমাকে দিবা। 2 নম্বর, এটা তো বৃত্ত, তোমরা জানো, তাই না? এটা হচ্ছে পরাবৃত্ত। এমসিকিউ কিন্তু সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2, ফাংশন নাকি ফাংশন নয়, কমেন্ট করবা। তারপর 3, পরাবৃত্ত, এটাও পরাবৃত্ত। 3, ফাংশন কি ফাংশন নয়, কমেন্টে আনসার দাও, দ্রুত দিবা। 4, এটা একটা অধিবৃত্তাকার আকার। 5, এটা অধিবৃত্ত। 6, একটা উপবৃত্ত। আচ্ছা, এই কয়টাই বলো, দেখি কে কে সঠিকভাবে বলতে পারছো। আচ্ছা, এক ফাংশন না, গুড। হ্যাঁ, জেনারেল ম্যাথের, সায়েন্সের জন্য জেনারেল ম্যাথের পরীক্ষা হবে না, আসবে না, আইসিটি আসবে না। আর হচ্ছে এখানে একটা কি বললা আতিয়া, বাংলা সেকেন্ড পেপার, সেখান থেকে তো প্রশ্ন আসবে। বাংলা সেকেন্ড পেপারের ক্লাস তো ওরা নিয়েছে অলরেডি, দেখলাম। করে ফেলো আজকে বাসায় কথা বলে দ্রুত অনলাইনে ওদের কোর্সটা, কারণ 3,000 টাকার বিনিময়ে তুমি যদি চান্স পেয়ে যাও, একটা প্রপার গাইডলাইন, অনেকগুলো পরীক্ষাও কিন্তু আছে। এতে তোমার সুবিধা কি, তুমি কিন্তু এই যে পেরেশানিটা সামনে শুরু হয়ে যাচ্ছে, কোন কলেজ হবে কি হবে না, তারপর হচ্ছে এই হয়েছে এই হয় নাই, মানে নানা রকমের মানে অসুবিধা। তো সেই জায়গায় একটু প্রিপারেশনটা নিতে হবে, নিয়ে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। দেশের সবচেয়ে ভালো কলেজগুলোতে তোমার চান্স কনফার্ম, হলিক্রসে চান্স, এটা বিশাল একটা ব্যাপার, তাই না? সো এই বিশাল ব্যাপারটা তো আসলে হাতছাড়া করা যাবে না। আচ্ছা, ওকে, দেশের সবচেয়ে ভালো কলেজ। সো এবার আমি এটার বেসিকটা বলে দিই। ফাংশন কি না এটা বোঝার উপায় হচ্ছে আমাদের ওয়াই অক্ষে সমান্তরাল রেখা টানতে হবে। সেটা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন, একের অধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন নয়। তো সেই হিসেবে এটা ফাংশন, এটা একাধিক বিন্দুতে ছেদ করবে, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা ফাংশন, তাই না? এটা একাধিক বিন্দুতে ছেদ করে, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। তবে বৃত্তের ব্যাপারটাকে একটু আমাকে আবার হাইলাইট করে বুঝাইতে হবে। তোমরা কি এটুকু তো বুঝছো আশা করি, তাই না? বৃত্তের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা যদি বৃত্তের অক্ষ দিয়ে দিই,
যদি ভিতরে কি দিয়ে দিই, অক্ষ দিয়ে দিই। হ্যাঁ, তো তারপর এখান থেকে সমীকরণ গঠন করলে বৃত্তের সমীকরণে কিছু চেঞ্জ বইয়ে আছে, মেইন বইতে আছে, তো সেটা একটু দেখে নেওয়া দরকার। তবে নর্মালি আর কি, তো টপস আপ না করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাসার্ধ তুমি যদি আর ধরো ইকুয়াল আর স্কোয়ার, এটা হচ্ছে এই বৃত্তটার সমীকরণ। তো এই কোশ্চেন নিয়ে বুঝো সবাই। ধরো এই যে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এখানে ওয়াই এর মান নেগেটিভ না, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো। দেখো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো, এই যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো, তার কারণে নিচের দিকে আসেনি, ওয়াই মান ধনাত্মক উপরের দিকে। এটা কিন্তু ফাংশন অর্ধবৃত্ত, এটা কিন্তু ফাংশন। আচ্ছা, আর যদি কোশ্চেনটা এভাবে বলি আমি, এগুলো কিন্তু ব্যাখ্যা আছে। এটা অর্ধবৃত্ত, এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, বাট এটা কি ফাংশন হবে? হবে না। এটা ফাংশন হবে? হবে না, কারণ এখানে তো তুমি দুইটা বিন্দু ছেদ করতেছো এখানে, তো এটা ফাংশন কিভাবে হয়? এটা ফাংশন হবে না। আমরা কি বুঝতে পারছি সবাই ঘটনাগুলো? সো এই জায়গায় আর এক এক ফাংশন যাচাই করার সুযোগ আছে। এক এক ফাংশন উপায় কি, যে এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি একটা বিন্দু ছেদ করে এটা কিন্তু ফাংশন বলছে, কিন্তু এটা একাধিক বিন্দু ছেদ করছে, এটা এক এক নয়, এক এক নয়। এক এক হওয়ার জন্য কিন্তু আগে ফাংশন হওয়া দরকার। ওকে, তো এটা এক এক কিনা যদি এমসিকিউতে জিজ্ঞেস করে, চারটা অপশন নিচের কোনটি এক এক ফাংশনের গ্রাফ, তখন কিন্তু এটা এক এক হবে না। কোনটা হবে আমরা যদি এখানে দেখি, এটা কিন্তু আমাদের ফাংশন ছিল, এটা এক এক হবে, এটাও হবে না। এটা ফাংশন ছিল, এটা এক এক, হ্যাঁ এটা এক এক নয়। বুঝছো? ওকে। হলিক্রস অ্যাডমিশন টেস্ট হইতে আরও 1 মান্থের মতো টাইম আছে। এই যে জাকিয়া সুলতানা, গুড। আচ্ছা, সিদরাতুল মুনতাহা, ওকে গুড। 1 মাসের মতো সময় আছে অবশ্যই। আচ্ছা, ওকে। সো কম বেশি ফাংশনের ডোমেন, রেঞ্জ, ইনভার্স এবং বেসিক কথা বললাম। একটা মান নির্ণয়ের কোয়েশ্চেন বলা হয় নাই, মান নির্ণয়ের কোয়েশ্চেন এবার বলে দিচ্ছি। হ্যাঁ, ধরো দিলাম এফ অফ কে পারো 1/x ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 2 হলে এফ অফ এক্স সমান কত? এফ অফ মান নির্ণয়ের কোয়েশ্চেন অনেকে মাথা খারাপ হয়ে যায়। এফ অফ 1/x ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 2 হলে কি কত? এফ অফ এক্স সমান কত? কি কত? এফ অফ এক্স সমান কত? অনেকে আটকে যায়। আচ্ছা, দেখি আমি একটু কমেন্ট পড়ি, তোমরা একটা অ্যান্সার দাও, দেখি কেমনে করছো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমি একটু রিপ্লাই দিচ্ছি। ওকে, এখন ঘটনা যেটা হচ্ছে, আমি কলেজ লাইফ নিয়ে একটু কথা বলি। স্কুল লাইফে তো তোমরা সময় চলে গেছে, যেতে মানে বেশ ভালো গেছে। কলেজ লাইফে আসলে কোনোভাবেই কম সিরিয়াস থাকা যায় না। পড়াশোনা প্রেশার খুব বেশি, এবং তোমার লাইফের তুমি আগামীতে মেডিকেলে পড়ো বা ইঞ্জিনিয়ারিং পড়ো, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন, সেটা ফুলফিল করার জন্য যে ভর্তি পরীক্ষা নেবে, এই ভর্তি পরীক্ষার প্রশ্ন কলেজের সিলেবাস থেকে হবে, স্কুলের কিছু আসবে না। তো এই যে কলেজের সিলেবাস থেকে আসবে, সেক্ষেত্রে কলেজে তুমি যদি ভালো করে না পড়ো, তোমার যদি পাংখা বাজায়, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা মুড চলে আসে যে বয়ফ্রেন্ড হবে আমার, গার্লফ্রেন্ড হবে আমার, তাইলে তোমার পাবলিক ভার্সিটি তো হবেও না, তোমার কলেজ লাইফটাও খুব খারাপ হয়ে যাবে। ওকে, এবং আমি দেখেছি আমার নর্ডেমেরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, এদের দেখলাম যে গার্লফ্রেন্ড ছিল, এবং এদের একটাও পাবলিকে চান্স পায়নি।
বেশিরভাগই হচ্ছে ন্যাশনাল বা প্রাইভেটে পড়তে, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, বাবার টাকা আছে অনেক, তারা হচ্ছে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে। যাদের ভালো ছিল না তাদের ন্যাশনালে ভর্তি হয়েছে, আর ওই গার্লফ্রেন্ডও চলে গেছে। হ্যাঁ, এবং সেমভাবে হলিক্রসও দেখি যে অনেক মেয়ে এরকম রিলেশন যারা করে, তাদের দিকে চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই খুব টেনশনে আছে। একে তো তার কলেজের টেনশন, 2 নম্বর প্র্যাকটিক্যালের প্রেশার, 3 নম্বর হচ্ছে আরেক পোলার প্রেশার। সো সে এই এত প্রেশার নিয়ে আবার থাকে হোস্টেলে, খাওয়া দাওয়ার সমস্যা, হ্যাঁ, থাকার সমস্যা, মানে জীর্ণ শীর্ণ অবস্থা, বুঝছো? যে সে মনে করে যে কোন পাপে আমাকে পাইছে যে আমি হচ্ছে এইসব কাজের মধ্যে করতেছি এবং এইভাবে হচ্ছে এরকম হয়ে গেছি আমি। তো খুব খারাপ অবস্থা হয়। তো এইসব জায়গা থেকে আগে থেকে সতর্ক হয়। আমি যখন কলেজে ছিলাম আমার টিচারও আমাকে আমাদের ব্যাচে এরকম ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল যে এগুলোর পরিণতি ভালো না, এগুলাতে কেউই ভালো করতে পারে নাই এবং এটা ভালো ব্যাপার না। যখন তোমার বয়স হিসেবে যখন যেটা তোমার লাগবে বা সবার যেভাবে হয় সেটা তোমারও হয়ে যাবে। তো এটা নিয়ে তোমার এত আগ বাড়াইয়ে পণ্ডিতি করার দরকার নেই, এত ওভার স্মার্ট হইতে গিয়ে নন স্মার্ট হয়ে হ্যাঁ রাস্তায় ঘুরতে দরকার নেই, তাই না? একটা স্টুডেন্ট যে বুয়েটে পড়ে বা ঢাকা মেডিকেলে পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো তাকে দেখে তো আমরা সবচেয়ে টপ স্টুডেন্ট বলি, সবচেয়ে স্মার্ট লোকজন বলি। তো সেই জায়গায় তুমি চান্স পাইলে না, তাহলে তো তুমি ওভার স্মার্ট এখন হইলে, আর এরপর হচ্ছে তুমি আনস্মার্ট হয়ে তোমার কোনো জায়গায় কোনো দামও থাকলো না, এরকম ঘটনা ঘটে যাবে, বুঝছো? সো এই জন্যে যে কলেজই হয়, হলিক্রসও হবে বা নর্ডেমে হবে এরকম না, যে কলেজই হয় তোমাকে কিন্তু কলেজ লাইফে পড়াশোনাটা ভাই ঠান্ডা মাথায় ভালোভাবে করতে হবে, জান প্রাণ দিয়ে। হ্যাঁ, আর পাবলিক ভার্সিটিতে চান্স পাইলে তোমার যেটা হবে যে মোটামুটি তুমি লাইফ লিড এনজয় করতে পারবে, পকেট গরম থাকে, টুকটাক টিউশনই পাবা ভালো পেমেন্টের। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো তোমার একটা আরাম আসবে, তাই না? পকেট গরম থাকলে ঘুরতে যেতে পারবা, রেস্টুরেন্টে খাইতে যেতে পারবা, তাই না? নিজের টাকা দিয়ে বন্ধুবান্ধব নিয়ে হ্যাং আউট করতে পারবা। তো অনেক সুযোগ সুবিধা আছে, বুঝছো? আর সেটা যদি তুমি কলেজ লাইফটা ভালোভাবে কাজে না লাগাও তাইলে ভালো ভার্সিটিও হবে না, তাহলে খেতাবালিশ, কাহিনী শেষ। আর ছেলেদের ক্ষেত্রে তো উপায় নাই, আর মেয়েদের ক্ষেত্রে বিয়ে শাদী হয়ে যাবে, তখন হচ্ছে যদি ভালো জায়গায় বিয়ে শাদী হয়, জামাই যদি ঘুরতে টুরতে নিয়ে যায় তাহলে নিয়ে যাবে, যেতে পারবা। আর না নিয়ে গেলে তো আসলে হাঁড়ি পাতিল মাছতে হবে, তাই না? সাংসারিক কাজ। তো এরকম তোমার জীবনটা চলে যাবে, বুঝছো? তো এই জন্যে ভালোভাবে পড়লে তোমার পিছনে কিন্তু প্যারেন্টসরা টাকা পয়সাও দিবে, ঢালবে, খরচ করবেন, তোমাকে গুরুত্ব দিয়ে তোমার পিছনে আরও শ্রম দিবে। আর তুমি যদি ডলার বর্ডার করো, বলো যে ছেলেটা ওই যে তোমার ভাই বোন বা আত্মীয়জনের মধ্যে দেখো যে ছেলেটা পড়াশোনা করে না, তার নিয়ে এক্সপেকটেশনও নাই, তার পিছনে প্রাইভেটেও টাকা খরচ করে না, প্রাইভেটে পড়তে দেয় না, প্রাইভেটে পড়তে দিলেও 1 মাসের বেতন দেয় তো 3 মাস আটকে রাখে। সো এগুলো, এবং সে ভবিষ্যতে কী করে এই ক্যাটাগরির মানুষ, ভালো কিছু তো করতে পারে না, খুব কঠিন ব্যাপার। সো এই জন্যে সতর্ক হয়ে যেতে হবে এখান থেকে, বুঝছো? লাইফটা একটু বোঝা দরকার। হ্যাঁ, বাস্তবধর্মী হিসাব কিতাব যদি না বুঝো তাহলে বোকার সড়কে থাকলে, এখন একটু বড় হয়েছে না আগের থেকে, স্কুল থেকে কলেজে উঠবা, কলেজ স্টুডেন্টস বলে কথা সামনে কদিন পরেই। সো সেক্ষেত্রে তো আসলে জগৎ সম্পর্কে আরেকটু ক্লিয়ার আইডিয়া দরকার। আর সেই আইডিয়াগুলো তো আসলে আমাদের সিনিয়রদের থেকে, টিচারদের থেকে, বড় ভাই বোনদের থেকে হিসেবে তো পাবা, তাই না? সো সেই জিনিসটা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা রিয়েলিটিটা বলে দিচ্ছি। কারণ তুমি এটাকে অ্যাকসেপ্ট করবা কি করবা না একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, করলে ভালো করবা, না করলে ধরা খাবা, শেষ। আচ্ছা, সো আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মিলাই নিই। আচ্ছা, সো এই এফ অফ এক্স আনার জন্য কৌশল যেটা, চলো আমরা এই যে কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এই জায়গায় বুঝো, এই জায়গায় যদি f1/x এর জায়গায় এক্স আনতে চাও, তাহলে এই এক্সের জায়গায় 1/x বসাইতে হবে। তাইলে কি হবে? এই 1/1/x, তাহলে এফ অফ এক্স হয়ে যাবে। খেলাটা হচ্ছে এটা। তো এক্সের জায়গায় তুমি যদি 1/x বাম পাশে বসাও, ডান পাশে এক্সের জায়গায় 1/x বসে, ডান পাশে এক্সের জায়গায় কি 1/x বসাইতে হবে। এরপর লব এবং হরে এক্স দ্বারা গুণ করে দাও, 3 + x আর 1 - 2x, 3 + x আর 1 - 2, and that's the answer, শেষ। এই যে গুড, এই যে কয়েকজন সঠিক উত্তর দিয়েছ, গুড, ভালো ভালো স্টুডেন্টরা ক্লাস করতেছে, চমৎকার। সায়েন্সের অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য জিপি 5 থাকতে হবে, নাইলে পারবে না। ওকে, ঠিক আছে। জীবনধর্মী কথাবার্তাগুলো নিয়ে কোনো অপিনিয়ন থাকলে বলিও। আচ্ছা, বায়োলজিতে প্লাস না থাকলে অ্যাডমিশন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, টোটাল এ প্লাস থাকতে হবে। হ্যাঁ, আইসিটি থেকে প্রশ্ন আসবে না, বিজ্ঞপ্তি দিয়ে দিছি, আর এবছরের বিজ্ঞপ্তিটাও আমরা সামনে দিয়ে দিব, জানাবো। ওকে, তো এরকম আমরা যদি মান নির্ণয়ের একটা প্রশ্ন দিই, এফ অফ, দেখে কে পারো, x - 2 =
3x স্কোয়ার প্লাস 1 হলে এফ অফ এক্স প্লাস 2 সমান কত? খুব সহজ কোয়েশ্চেন। এফ অফ এক্স মাইনাস 2 সমান 3x স্কোয়ার প্লাস 1 হলে এফ অফ এক্স প্লাস 2 সমান কত? কে বলতে পারো? আচ্ছা, আর্টসের জন্য ক্লাস নাই। আর্টসের জন্য ক্লাস আমি জেনারেল ম্যাথের ক্লাস নিব সামনের উইকে, আমি জানাবো। আমি আসলে সারাদিন ক্লাস নিয়ে আসলে এমনি সময় পাই না, তারপরেও নিব ইনশাল্লাহ। হ্যাঁ, জেনারেল ম্যাথের ক্লাস। আচ্ছা, বাস্তব সমস্যার সেট, ভ্যানচিত্র, এই আচ্ছা ওকে, কী জানি কমেন্ট করছো। হ্যাঁ, আর একটু বোঝা। আচ্ছা, বাস্তব সমস্যার সেট, ভ্যানচিত্রের সেট, এগুলো লাগবে না, ওগুলো আসে না। এগুলো বোর্ডে আসতো, ওগুলো ভর্তি পরীক্ষায় আসতে দেখি নাই কখনো, লাগবে না। মান নির্ণয়গুলো প্রশ্নে আসবে, সেগুলো গুরুত্ব দিয়ে পড়ো, বুঝছো? ওকে, যেগুলো বলছি আসবে সেগুলো একটু গুরুত্ব দাও, ভালো হবে। আচ্ছা, তো জনগণ চলো এটার অ্যান্সার কেমনে বের করবো? খুব সিম্পল, খুব সহজ প্রশ্ন, আসলে ধরতে পারতে হবে কেমনে সলভ হয়। এক্সের জায়গায় কত বসালে এক্স প্লাস 2 হবে? এক্স প্লাস 4 বসালে, তাই না? খেয়াল করছো? তাহলে কি হয়? এক্স প্লাস 4 মাইনাস 2 এক্স প্লাস 2, ডান। তাহলে এখানে আসো, এক্সের জায়গায় এক্স প্লাস 2 বসাবা, বুঝছো? তাহলে এখানে সূত্র করে দাও, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 1। তাহলে 3 দ্বারা গুণ করে দিলে 3x স্কোয়ার প্লাস 3 12x প্লাস 3 12 আর 1 যোগ করলে 13। অ্যান্সার শেষ। ওকে, পড়া বোঝা গেছে? বোঝা গেছে কি যায় নাই? আচ্ছা, জেনারেল ম্যাথের বুক দাগায় দেওয়ার কথা বলতেছে, চেষ্টা করবো, দেখি সাজেশন। সো তোমাদের মোটামুটি মান নির্ণয় সহ কিছু জিনিস তো আমরা শিখাইলাম। এখন একটা কোয়েশ্চেন শুধু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। মান নির্ণয় এফ অফ এক্স ইকুয়াল 1/2 মাইনাস এক্স, হ্যাঁ, হলে এফ অফ এক্স সমান কত বের করি। ওকে, এফ অফ এক্স বের করবা। মাথা মাঝে মধ্যে গরম হয়ে যাবে, গরম মাথা ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে মনোযোগ দিয়ে ম্যাথ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে সেট ফাংশনের আরও লম্বা ক্লাস আমাদের হলিক্রস ডিমার্সের মূল কোর্সের মধ্যে অলরেডি নেওয়া আছে। সেখান থেকে যারা কোর্সে ভর্তি হয়েছে অলরেডি, তোমরা সেখান থেকে আজকেই সেট ফাংশনের ফুল ক্লাসটা দেখে ফেলবা। আর এখানে মূলত আমি হাইলাইটসগুলো দেখাইলাম, যেগুলো মোটামুটি মাস্ট না জানলেই না, সেটুকু ডিসকাস করা হয়েছে। আর বাকিগুলো অলরেডি পেইড কোর্সে আছেই। আর আমাদের হচ্ছে আগামী সোমবার দিন ইনশাল্লাহ রাত 9টায় এরকম আরেকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করার জন্য আসবো, এবং সেখানে ওই চ্যাপ্টারগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকো। আর এর মধ্যে অবশ্যই যারা হলিক্রসে ভর্তি পরীক্ষা দিতে চাও, অবশ্যই যারা এখনও ভর্তি হওয়া নাই হলিক্রস ডিমার্সের অনলাইন কোর্সে, অবশ্যই ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশন নেওয়া শুরু করো। ওদের হেল্পলাইন এবং কোর্সের ডিটেলসগুলো প্রয়োজনে এই লাইভের ক্যাপশনে ওরা দিয়ে দিবে, তুমি দেখে নিয়ে ডিটেলসের দাতাই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবং প্রিপারেশনটা নিয়ে একটু এই একটা মাস কাজে লাগাও, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।